ইসরায়েলে একের পর এক বিস্ফোরণ, মুহুর্মুহু বোমায় তেহরানে বাড়ছে প্রাণহানি। প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে পাল্টা আক্রমণ করবে না ইরান। রাতে ভয়াবহ হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। তেহরানের সরকারি স্থাপনায় মুহুর্মুহু হামলা, বাড়ছে প্রাণহানি, প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিহ্নের দাবি ট্রাম্পের। ওয়াশিংটন তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ইরানের। ইউক্রেনের খার্কিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত 7, কয়েকজন আহত। রাশিয়ার নৌঘাঁটিতে পাল্টা আক্রমণ, জেলেনস্কি বাহিনীর যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত। ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আক্রমণ অব্যাহত রয়েছে উপসাগরীয় দেশগুলোতেও। সৌদি আরবে তেলের খনি লক্ষ্য করে ড্রোন ছোড়ে ইরান। এদিকে তেহরানের বিমানবন্দর সহ সরকারি বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে তেল আবিব। ইরানের প্রতিরক্ষা বাহিনী শেষ বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই আজ রাতে ইরানে এ যাবৎকালের ভয়াবহ বোমা বর্ষণের ইঙ্গিত দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী। শনিবার ভোরে রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের মধ্যাঞ্চলে নতুন করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে বলে জানিয়েছে আইডিএফ। হামলা অব্যাহত রয়েছে কাতার, বাহরাইন, সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোতেও। তেল ক্ষেত্র ও বিমান ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর দাবি করেছে সৌদি আরব। ইরাকের বাগদাদে সামরিক বিমানবন্দরেও ড্রোন হামলা হয়েছে। জর্ডানের আকাবা শহরের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করা হয়েছে। তবে প্রতিবেশী দেশগুলো থেকে হামলা না হলে ইরান সেখানে পাল্টা আক্রমণ চালাবে না বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। গত কয়েকদিন হামলা চালানোর জন্য ক্ষমা চেয়েছেন পেজেশকিয়ান। এদিকে ইরানের আক্রমণের জবাবে দেশটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। ইরানের বিমানবন্দর মেহরাবাদে নতুন করে হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে ইরানের যোগাযোগ ব্যবস্থা ধ্বংসের দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের সেনাবাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে, তাদের নৌবাহিনী নেই, যোগাযোগ ব্যবস্থা ধ্বংস, তাদের নেতারাও নেই। নেতৃত্বের 2 ধাপ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এখন তারা 3য় স্তরের নেতৃত্বে নেমে এসেছে। তাদের বিমান বাহিনী সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরানে এ যাবৎকালের সর্ববৃহৎ বোমা হামলার ইঙ্গিত দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী। ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদনও দিয়েছে ওয়াশিংটন। আমাদের সবচেয়ে বড় বোমা অভিযান হবে এবং আমরা ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারের ওপর সর্বাধিক ক্ষতি করার পরিকল্পনা করছি। তেল আবিব ওয়াশিংটনের যৌথ হামলায় তেহরানে বেড়েই চলেছে প্রাণহানি। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের রাষ্ট্রদূত অভিযোগ করেন দেশ দুটি জনবহুল বেসামরিক এলাকায় এবং অবকাঠামোতে হামলা চালাচ্ছে। এদিকে লেবাননেও অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। শাহেদ সিরিজে কামিকাজে ড্রোন ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে বাজিমাত করছে ইরান। জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিন আর রাডার এড়িয়ে যাওয়ার সক্ষমতা থাকায় উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এসব ড্রোন। মাত্র 20 থেকে 50 হাজার মার্কিন ডলার খরচ করে এই তৈরি করা যায় এক একটি ড্রোন, যা ঠেকাতে যুক্তরাষ্ট্রের খরচ করতে হচ্ছে অন্তত $40 লাখ মূল্যের শক্তিশালী রকেট। যুদ্ধক্ষেত্রের নতুন আতঙ্ক শাহেদ সিরিজের কামিকাজে ড্রোন, যেগুলো ব্যবহার করে যুক্তরাষ্ট্রের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও অকেজু করে দিচ্ছে ইরান। শাহেদ 131 ও 136 সিরিজের এসব ড্রোন মূলত সাধারণ মানের ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে এগুলোকেই ইরান প্রতিরোধের প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে। শত শত মাইল পথ পাড়ি দিয়ে ড্রোনগুলো সামরিক ঘাঁটি, তেল শোধনাগার ও বেসামরিক স্থাপনায় নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। হাইপারসনিক গতি বা অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তি নয়, বরং এই ড্রোনের মূল শক্তি হলো এর বিপুল সংখ্যা। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক পেট্রিয়টের মতো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখতে শত শত ড্রোন পাঠায় ইরান। এই উড়ন্ত ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমে প্রতিপক্ষের রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজু করে দেওয়া হয়। এরপর বড় ও শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এসব ড্রোনের বেশিরভাগ ভূপাতিত করা হলেও ইরানের জন্য তা এক ধরনের জয়। মাত্র $20,000 একটি ড্রোন ধ্বংস করতে যুক্তরাষ্ট্রকে খরচ করতে হয় অন্তত $40 লাখ সমমূল্যের শক্তিশালী রকেট। শাহেদ ড্রোনের সবচেয়ে বড় প্রভাব হলো এর রণকৌশল। এই ড্রোনের সাফল্য দেখে এখন যুক্তরাষ্ট্রও একই ধরনের সস্তা ও কার্যকর ড্রোন তৈরির পথে হাঁটতে বাধ্য হচ্ছে। ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক এআই প্রযুক্তি। সংঘাত শুরুর দিকে লক্ষ্য নির্ধারণ, এমনকি হামলার অনুমোদন, সব সিদ্ধান্তই চিন্তার গতির চেয়েও দ্রুত নেওয়া হয়। অল্প সময়ের ব্যবধানে অসংখ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা হাতে পেয়েছে মার্কিন ও ইসরায়েলি সামরিক বাহিনী। এতে যুদ্ধক্ষেত্রে ভয়াবহতা ও হতাহত বাড়ছে। তবে এই প্রযুক্তি ব্যবহারে ভবিষ্যতে জবাবদিহিতা বজায় রাখা কঠিন হয়ে পড়বে বলে মত প্রতিরক্ষা বিশ্লেষকদের।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় এআই প্রযুক্তির ভয়াবহ প্রয়োগ দেখছে বিশ্ব। যুদ্ধের প্রথম 12 ঘন্টায় চালানো হয়েছে প্রায় 900 হামলা, যেখানে আগে একটি হামলা পরিকল্পনা করতে সামরিক বিশেষজ্ঞদের দিন বা সপ্তাহ পার করতে হতো। এখন এআই এর কল্যাণে তা নেমে এসেছে মাত্র কয়েক সেকেন্ডে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অ্যান্থ্রোপিকের তৈরি ক্লড মডেলকে গোয়েন্দা বিশ্লেষণ ও লক্ষ্য নির্ধারণে ব্যবহার করেছে। এই প্রযুক্তি কিল চেইন অর্থাৎ লক্ষ্য শনাক্তকরণ, অনুমোদন ও হামলার পুরো প্রক্রিয়াকে দ্রুততর করে দেয়। পেন্টাগনের ডাটা বিশ্লেষণ প্ল্যাটফর্ম ম্যাভেন স্মার্ট সিস্টেম, যা প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান প্যালেন্টের তৈরি স্যাটেলাইট ছবি, নজরদারি তথ্য, টেলিযোগাযোগ ডাটা এবং মানব গোয়েন্দা তথ্য একত্র করে তাৎক্ষণিক বিশ্লেষণ করে। এই সিস্টেমে সংযুক্ত এআই মডেল লক্ষ্যগুলোর অগ্রাধিকার ঠিক করা, অস্ত্র নির্বাচন এবং হামলার কার্যকারিতা মূল্যায়নেও সহায়তা করে। এমনকি হামলার আইনি ভিত্তি যাচাইও সক্রিয় বিশ্লেষণ করা সম্ভব হচ্ছে বলে জানা গেছে। তবে প্রযুক্তির এই নিখুঁত গাণিতিক হিসাবের মাঝেও ঝরছে সাধারণ মানুষের রক্ত। ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছে 1.5 শতাধিক মানুষ, যাদের অধিকাংশই শিশু। এই হামলায় প্রযুক্তির ব্যবহার নিয়ে উদ্বেগও বাড়ছে। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, এআই ব্যবহারের কারণে সিদ্ধান্ত গ্রহণের দায়ভার ধীরে ধীরে মানুষের কাছ থেকে যন্ত্রের দিকে সরে যেতে পারে। ফলে যুদ্ধের মানবিক ও আইনি জবাবদিহিতা বজায় রাখা ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে রাশিয়া। গোয়েন্দা কার্যক্রমের বিষয়ে অবগত 3 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ দাবি করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। এর মাধ্যমে প্রথমবার ইঙ্গিত মিলছে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী কোনো দেশ এই যুদ্ধে পরোক্ষভাবে অংশগ্রহণ করছে কিনা, যদিও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মস্কো। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান সহ বিভিন্ন সামরিক স্থাপনার অবস্থান সম্পর্কে ইরানকে জানিয়ে দিচ্ছে রাশিয়া। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উঠে আসে ইরানকে গোয়েন্দা সহায়তা দেওয়ার এমন তথ্য। 3 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদপত্রটি জানায়, রাশিয়ার সহযোগিতায় ইরান মার্কিন সামরিক অবস্থান সম্পর্কে টের পেয়ে নিখুঁত হামলা চালাতে পারছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তেহরানকে এমন সহায়তা দিয়ে আসছে মস্কো। তবে রাশিয়া ইরানকে ঠিক কতটা সহায়তা দিচ্ছে তা পুরোপুরি স্পষ্ট নয়। কর্মকর্তাদের মতে, যুদ্ধ শুরুর 1 সপ্তাহের মধ্যেই মার্কিন বাহিনীর অবস্থান শনাক্ত করার ক্ষেত্রে ইরানি সামরিক বাহিনীর নিজস্ব সক্ষমতা হ্রাস পেয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো ইঙ্গিত পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী কোনো দেশ এই যুদ্ধে পরোক্ষভাবে অংশ নিচ্ছে কিনা। তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। বিশ্লেষকদের মতে, কমান্ড অ্যান্ড কন্ট্রোল অবকাঠামো, রাডার এবং কুয়েতের অস্থায়ী সেনা ছাউনির মতো জায়গায় ইরানের সাম্প্রতিক হামলার ধরন গোয়েন্দা তথ্য বিনিময়ের ইঙ্গিত দেয়। এমনকি গেল কয়েকদিনের মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসের CIA স্টেশনটিও হামলার শিকার হয়েছে, যার মাধ্যমে স্পষ্টভাবে ধারণা পাওয়া যায় ইরানের নিখুঁত হামলার সক্ষমতা বেড়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, ইরান ইস্যুতে রাশিয়া সরাসরি হস্তক্ষেপে আগ্রহী নয়। ক্রেমলিন এটাকে নিজস্ব সমস্যা বা যুদ্ধ হিসেবে বিবেচনা করছে না। কৌশলগত হিসাব নিকাশে রাশিয়ার কাছে এখনও সবকিছুর ঊর্ধ্বে ইউক্রেন ইস্যু। মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরানের ভেতরে সবচেয়ে শক্তিশালী হয়ে উঠছে ইসলামী বিপ্লবী গার্ড IRGC। শীর্ষ কমান্ডারদের মৃত্যু সত্ত্বেও যুদ্ধ পরিচালনা নিয়ন্ত্রণ এখন অনেকটাই তাদের হাতে। বিকেন্দ্রীকৃত কমান্ড কাঠামো দিয়ে হামলার সক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে বাহিনীটি। এদিকে IRGCর নতুন সর্বাধিনায়ক হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় শীর্ষ কমান্ডারদের হারানোর পরও যুদ্ধ পরিচালনায় নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্ত করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC। সংশ্লিষ্ট উচ্চপদস্থ সূত্রগুলো বলছে, IRGCর এই কঠোর অবস্থানের ফলে মধ্যপ্রাচ্য জুড়ে তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। এমনকি যুদ্ধ শুরুর আগেই মাঠ পর্যায়ের কর্মকর্তাদের হাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তুলে দেওয়া হয়েছিল, যাতে নেতৃত্বের ক্ষতি হলেও অভিযান চালু থাকে। একই সঙ্গে IRGC তাদের কমান্ড কাঠামো বিকেন্দ্রীকরণ কৌশল আরও সক্রিয় করেছে। বাহিনীর ভেতরের প্রতিটি গুরুত্বপূর্ণ পদে একাধিক সম্ভাব্য উত্তরসূরি নির্ধারণ করা হয়েছে, যাতে কোনো কমান্ডার নিহত হলেই সঙ্গে সঙ্গে নতুন নেতৃত্ব দায়িত্ব নিতে পারে। বিশ্লেষকদের মতে 2003 সালে ইরাকে মার্কিন আগ্রাসনের অভিজ্ঞতা থেকেই এই কৌশল তৈরি করে IRGC, যাতে হামলার মধ্যেও সামরিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণ ভেঙে না পড়ে। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর সম্ভাব্য নেতৃত্ব পরিবর্তনের প্রক্রিয়াও IRGCর ক্ষমতা আরও বাড়িয়ে দিতে পারে বলেও ধারণা বিশ্লেষকদের। ফলে বর্তমান শাসন ব্যবস্থা টিকে থাকলে ইরানের সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্তে IRGCর প্রভাব ভবিষ্যতে আরও গভীর হতে পারে মত তাদের।
এদিকে আইআরজিসির নতুন সর্বাধিনায়ক হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি। ইরানি সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। তিনি শুরু থেকেই এই বাহিনীর একজন কমান্ডার ছিলেন। ইউক্রেনের খার্কিভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে শিশুসহ 7 জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় সময় শনিবার এ হামলা চালায় রুশ সেনারা। হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। ভবনটি সম্পূর্ণভাবে ব্যবহার অযোগ্য হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। দ্রুত উদ্ধার কাজ এবং নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন খার্কিভের মেয়র। এদিকে রাশিয়ার কৃষ্ণসাগরীয় একটি নৌঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় নৌঘাঁটির 2টি জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করেছে কিয়েভ। জুমার নামাজ আদায়ে পবিত্র আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশ করতে দেয়নি ইসরায়েল। শুক্রবার মসজিদে প্রবেশের সব পথ বন্ধ করে রাখে দখলদার বাহিনী। বাধ্য হয়ে মুসল্লিরা আল আকসার বাইরের সড়কে নামাজ আদায় করেন। ইসরায়েলি সরকারের এমন পদক্ষেপ ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের জেরে পবিত্র রমজান মাসেও থমথমে পরিস্থিতি জেরুজালেমে। শুক্রবার পবিত্র আল আকসা মসজিদে জুমার নামাজ আদায়ের ক্ষেত্রেও ছিল ইসরায়েলের নজিরবিহীন কড়াকড়ি। ভেতরে প্রবেশ করতে না দেয় মসজিদের বাইরে ও আশেপাশের সড়কে নামাজ আদায় করতে দেখা যায় মুসল্লিদের। পবিত্র আল আকসা প্রাঙ্গণে রমজান মাসের প্রতি শুক্রবার প্রায় লাখখানিক মুসল্লি একসঙ্গে জুমার নামাজ আদায় করেন। তবে এই শুক্রবার সেখানে দেখা গেছে অস্বাভাবিক নীরবতা। মসজিদে প্রবেশ করতে না দেয় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। বর্তমান পরিস্থিতির কারণে আল আকসা মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। নামাজ আদায় করা মুসলমানদের জন্য ফরজ, তাই আমরা এখানেই নামাজ পড়েছি। স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, রমজানের তৃতীয় শুক্রবার মুসল্লিদের আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে নামাজ আদায়ের অনুমতি দেওয়া হবে না। এছাড়াও ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় শহর জুড়ে নিরাপত্তা জোরদার করেছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েল জুড়ে বড় ধরনের সব জনসমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশ্লেষকদের মতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের ছায়া পড়েছে পবিত্র আল আকসা মসজিদেও। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলার আগাম খবর পেয়েছিল অনলাইন জুয়ারিরা। এমনকি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল সামরিক অভিযান চালাবে তা নিয়েও বাজি ধরেন অনেকে। অল্প সময়ে লাখ লাখ ডলার আয় করে জুয়ারিরা। এর সঙ্গে জড়িয়ে আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলের নামও। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার আগে অনলাইন প্রেডিকশন মার্কেটে অস্বাভাবিক লেনদেন নজরে আসে। ক্রিপ্টোভিত্তিক প্ল্যাটফর্ম পলিমার্কেটে ম্যাকমাইম্যান নামের এক ব্যবহারকারী বাজি ধরেন যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি ক্ষমতা হারাবেন। হামলার খবর প্রকাশের আগেই করা সেই বাজি থেকে মাত্র একদিনে তার লাভ হয় প্রায় $5 লাখ। এতে সঙ্গে সঙ্গে ইনসাইডার তথ্য ব্যবহারের সন্দেহ তৈরি হয় বিভিন্ন সংস্থার। তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান বাবল ম্যাপের তথ্য অনুযায়ী আরও কয়েকটি নতুন অ্যাকাউন্ট হামলার ঠিক আগে একই ধরনের বাজি ধরে। মার্কিন কংগ্রেসম্যান মাইক লেভিন বলেন, হামলার সম্ভাবনা তখন মাত্র 17% দেখাচ্ছিল। তবুও ওই ব্যবহারকারী খবর প্রকাশের মাত্র 71 মিনিট আগে বড় অঙ্কের লেনদেন করেন। এতে স্বভাবতই প্রশ্ন ওঠে, হামলার পরিকল্পনার গোপন তথ্য কি আগে থেকেই কারো কাছে ছিল? এই ঘটনার পর ওয়াশিংটনে প্রেডিকশন মার্কেটের ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছে বিতর্ক। ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি বলেছেন, যুদ্ধ বা রাজনৈতিক সংকটের মতো বিষয়ে জুয়া খেলার সুযোগ দেওয়া পাগলামি এবং এটি বন্ধ করতে আইন আনার প্রতিশ্রুতিও দেন তিনি। অন্যদিকে রিপাবলিকান ঘনিষ্ঠ সাবেক কর্মকর্তা মাইক মুলভ্যানে বলেছেন, এসব বাজারকে অন্তত স্পোর্টস বেটিংয়ের মতো কঠোরভাবে নিয়ন্ত্রণে আনতে হবে। তবে বিতর্কের কেন্দ্রে রয়েছে নিয়ন্ত্রণের প্রশ্ন। যুক্তরাষ্ট্রে অনুমোদিত কালসি নামের প্ল্যাটফর্ম ব্যবহারকারীর পরিচয় যাচাই করে কাজ করলেও অফশোর প্ল্যাটফর্ম পলিমার্কেটে ব্যবহারকারীরা প্রায় অজ্ঞাত পরিচয়ে ক্রিপ্টো দিয়ে লেনদেন করেন। তাই যুদ্ধ, নির্বাচন কিংবা নেতৃত্ব পরিবর্তনের মতো ঘটনাকে ঘিরে বাজির বাজার ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক ও নৈতিক বিতর্ক তৈরি করতে পারে বলেই আশঙ্কা বিশ্লেষকদের। রাজনৈতিক যোগাযোগ নিয়েও আলোচনা এসেছে প্ল্যাটফর্মগুলো। 2025 সালে মার্কিন প্রেসিডেন্টের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র পলিমার্কেটের বোর্ডে যোগ দেন। ওই বছরই তিনি কালসির কৌশলগত উপদেষ্টা হিসেবেও যুক্ত হন। পাশাপাশি প্ল্যাটফর্মগুলোর সঙ্গে যুক্ত কয়েকজন কর্মকর্তা মার্কিন প্রশাসনের বিভিন্ন দপ্তরে দায়িত্ব নেয়। এগুলোর নিয়ন্ত্রণ ও রাজনৈতিক প্রভাব নিয়ে নতুন প্রশ্ন উঠছে বিশ্বজুড়ে। নেপালের সাধারণ নির্বাচনে প্রাথমিক গণনায় র্যাপার থেকে রাজনৈতিক বনে যাওয়া বালেন্দ্র শাহর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বড় ব্যবধানে এগিয়ে আছে। প্রধান রাজনৈতিক দলগুলোকে ছাপিয়ে ভোটের ফলাফলে চমক দেখাচ্ছে জেনজি সমর্থিত আরএসপি। গণমাধ্যম কাঠমান্ডু পোস্টের বরাতে জানা যায়, নেপালের নির্বাচনে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি 110টি আসনে এগিয়ে আছে। প্রাথমিক গণনায় নেপালি কংগ্রেস 8 আসনে এবং সিপিএন ইউএমএল 6 আসনে এগিয়ে। প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সিপিএন 5 আসনে নেতৃত্ব ধরে রেখেছে।
285 আসনের পার্লামেন্টে 165টি আসনে বৃহস্পতিবার সরাসরি ভোট হয়েছে। বাকি 110 আসন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্ধারিত হবে।